হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 67 মেরিন ইন্স্যুরেন্স। এর আগের পার্টে আমরা পড়েছিলাম চ্যাপ্টার 3 অফ IC 67 এর পার্ট 1, আর আজকে আমরা পড়ব এই চ্যাপ্টার 3 এর নেক্সট পার্ট। তো আজকে আমরা পড়ব ইনকোটার্মস। ওকে, চলো বুঝে নেওয়া যাক। ফার্স্টে আমরা জেনে নেব যে ফুল ফর্ম হচ্ছে ইনকোটার্মসের ইন্টারন্যাশনাল কমার্স টার্মস। কি বলছে দেখো, in international transaction, buyer and seller entered into contracts of sale and purchase. Presence of Incoterms determines the position of seller and buyer at the time of any damage to the commodity or cargo. তাহলে সেলার এবং বায়ারের মধ্যে কি হয়, ট্রেডিং হয় মেরিনের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে কার কতটা রেসপন্সিবিলিটি সেটাই ক্লিয়ারলি বলা থাকে এই ইনকোটার্মসে, সেটাই ডিটারমাইন করা থাকে যে কার কতটা রেসপন্সিবিলিটি রয়েছে। নেক্সট কি বলছে, দ্য টার্মস ইজ বিন ড্রাফটেড বাই ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ফ্রান্স। তাহলে এটা কার দ্বারা ড্রাফটেড হয়েছে? ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ফ্রান্স। Another aspects of Incoterms from marine insurance perspective is to establish insurable interest at the time of loss. তাহলে এটাই হচ্ছে ইনকোটার্মসের মেন পারপাস। বেসিক্যালি মেরিনের ক্ষেত্রে কি হয়, যখন ট্রেডিং হয় তখন আমরা জানি যে বায়ার এবং সেলার একে অপরের থেকে অনেকটা দূরে থাকে, ফলে এই সেলারের কাছ থেকে যে বায়ারের কাছে যে জিনিসটা পৌঁছবে সেটার মধ্যে অনেকগুলো স্টেপ থাকে। কি কি স্টেপ? যেমন প্রথমে সেই কার্গোটা সেলারের ওয়্যারহাউস থেকে শিপিং পোর্টে আসবে, তারপর সেটা জাহাজে লোডিং করা হবে এবং তার জন্য জাহাজের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তারপরে ইন্স্যুরেন্স অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেই গুডসটা, যে সেই কার্গোটা যে ওই শিপিং পোর্ট থেকে ডেস্টিনেশন পোর্ট অব্দি যে পৌঁছবে বায়ারের কাছে, সেই পুরো রাস্তাটায় যদি কোনো লস হয় তার জন্য ইন্স্যুরেন্স অ্যারেঞ্জমেন্ট করার একটা ব্যাপার থাকে। এবার ডেস্টিনেশন পোর্টে কার্গোটা পৌঁছানোর পর সেটার একটা আনলোডিং এর ব্যাপার আছে, এবার সেখান থেকে সেটা আবার বায়ারের ওয়্যারহাউস অব্দি পৌঁছবে, সেটাও একটা স্টেপ। আবার এই পুরো জার্নির মাঝে বিভিন্ন রকম ইম্পোর্ট এবং এক্সপোর্ট ফর্মালিটিস থাকে, কাস্টমস ডিউটি যেটাকে আমরা বলে থাকি, সেটারও একটা ব্যাপার আছে। তো এই প্রতিটা স্টেপ ফলো করতে হয়, এবং যদি কোনো লস হয় তখন কে লায়াবেল, কোন স্টেপে লসটা হয়েছে এবং সেই সময় কে লায়াবেল হবে, যার সেই সময় ইন্স্যুরেবল ইন্টারেস্ট ছিল সেই সময় লায়াবেল হবে। তো সেটাই ক্লিয়ারলি মেনশন করা থাকে এই ইনকোটার্মসে। ওকে, দ্য প্রেজেন্স অফ ইনকোটার্মস এলিমিনেটস অ্যাম্বিগুইটি ইন ইন্টারপ্রিটেশন ওভার দ্য অ্যাটাচমেন্ট অ্যান্ড টার্মিনেশন অফ রিস্ক। তাহলে ইনকোটার্মসে কোনো রকম কনফিউশন যাতে না হয় সেটাই দেখা হয়, কার রিস্ক কখন, মানে অ্যাসাইনার এবং অ্যাসাইনি, বা সেলার এবং বায়ারও আমরা বলতে পারি, এদের মধ্যে কার রিস্ক কতক্ষণ অবধি কন্টিনিউ থাকছে, কার রিস্ক কখন টার্মিনেট হচ্ছে, কার রিস্ক কখন অ্যাটাচ হচ্ছে, সেটা নিয়ে যাতে কোনো রকম কনফিউশন না থাকে সেটাই বলা থাকে ইনকোটার্মসে। There were 13 Incoterms in 2000 set, while there are only 11 Incoterms in 2010 set. তাহলে 2010-এর যে সেটটা ইনকোটার্মসের, সেখানে রয়েছে 11টা ইনকোটার্মস। এই 11টা ইনকোটার্মস এবার আমরা পড়ব। তাহলে ফার্স্টে আমরা যেটা পড়ব সেটা হলো এক্স ওয়ার্কস, এক্স ওয়্যারহাউস অর এক্স ফ্যাক্টরি। এই তিনটেই হলো একই জিনিস, যেখানে কি বলা হচ্ছে যে দ্য সেলার্স রেসপন্সিবিলিটি ইজ টু প্রিপেয়ার দ্য গুডস অ্যাজ পার স্পেসিফিকেশন অ্যান্ড প্যাক দ্য সেম অ্যান্ড কিপ ready for delivery at his warehouse gate. Buyer has to arrange for taking delivery from seller's warehouse, and on his taking delivery the seller's risk is over. তাহলে এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, সেলারের শুধুমাত্র এটাই রেসপন্সিবিলিটি যে সে তার ওয়্যারহাউসের গেটে গুডসটাকে সাপ্লাই করার জন্য রেডি রাখবে, এবং সেখান থেকে গুডসটাকে কালেক্ট করবে বায়ার, এবং তারপর সেটাকে কালেক্ট করে নিজের ওয়্যারহাউস অবধি নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম রেসপন্সিবিলিটি, সমস্ত রকম রিস্ক, সমস্ত রকম কস্ট বিয়ার করবে কে? বায়ার।
সেলারের আর কোনো রেসপন্সিবিলিটি থাকছে না। তার শুধুমাত্র এটাই রেসপন্সিবিলিটি যে সে বায়ারের ডিমান্ড অনুযায়ী বা বায়ারের স্পেসিফিকেশন অনুযায়ী সে গুডসটাকে তার ওয়্যারহাউসে রেডি রাখবে। এবার সেখান থেকে কালেক্ট করা বায়ারের দায়িত্ব এবং নিজের ওয়্যারহাউসে নিয়ে যাওয়া পর্যন্ত সমস্ত দায়িত্ব বায়ারের। তাহলে এক্ষেত্রে সেলারের আর কোনো ইন্স্যুরেন্স করার প্রয়োজন নেই, কারণ তার কোনো রিস্ক নেই। তার ওয়্যারহাউস থেকে বায়ার কার্গোটাকে নিয়ে নিচ্ছে, সুতরাং সেলারের আর এখানে আলাদা করে ইন্স্যুরেন্স করার কোনো প্রয়োজন থাকছে না। নেক্সট আমরা পড়বো ফ্রি অন বোর্ড FOB. FOB means the seller's responsibility is from his warehouse till loading of the cargo in the ship till the goods pass ship rail at the named port of shipment. তাহলে FOB এর ক্ষেত্রে সেলারের রেসপন্সিবিলিটি কি? তার ওয়্যারহাউস থেকে গুডসটাকে নিয়ে আসা শিপিং পোর্টে এবং সেখানে জাহাজে লোডিং এর জন্য যেখানে সমস্ত জিনিস জড়ো হচ্ছে সেখানে অবধি গুডসটাকে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে ফ্রি অন বোর্ডের ক্ষেত্রে সেলারের রেসপন্সিবিলিটি। এরপরে যা এই গুডসটাকে বায়ারের ওয়্যারহাউস অবধি নিয়ে যাওয়ার জন্য যা যা রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে বায়ারের। নেক্সট আমরা পড়বো কস্ট অ্যান্ড ফ্রেট CFR. CFR means that the seller's responsibility transfers when the goods pass the ship rail in the port of shipment. Transfer of risk and responsibility of seller and buyer is same as FOB, but in case of CFR, the seller arranges the vessel, whereas under FOB terms, arranging vessel is the responsibility of the buyer. Okay, তাহলে CFR মানে কস্ট অ্যান্ড ফ্রেট। তাহলে এক্ষেত্রে সেলারের রেসপন্সিবিলিটি কিন্তু ওই FOB তে তার যতটা রেসপন্সিবিলিটি ছিল ততটাই। মানে কি, ওই গুডসটাকে জাহাজে তোলার জন্য যেখানে আনতে হবে শিপিং পোর্টে তত দূর অবধি এনে দেওয়া হচ্ছে তার রেসপন্সিবিলিটি। তার ততদূর পর্যন্ত যা রিস্ক হবে সেটা বিয়ার করবে কে? সেলার। কিন্তু এখানে ডিফারেন্সটা কোথায় FOB এর সাথে? সেটা হচ্ছে যে এখানে ওই গুডসটাকে জাহাজে তোলার জন্য জাহাজটাকে অ্যারেঞ্জ করাও কিন্তু সেলারের কর্তব্য, সেলারের রেসপন্সিবিলিটি। এবং জাহাজ শুধু অ্যারেঞ্জ করা নয়, জাহাজের যে ফ্রেট মানে জাহাজকে তো একটা ভাড়া দিতে হবে জাহাজে এই জার্নিটা করবে বলে, কার্গোটাকে বাইরের ওয়্যারহাউস অব্দি আনার জন্য যে ফ্রেটটা দরকার সেটাও সেলার অ্যারেঞ্জ করে দেবে। কিন্তু রিস্কটা সেলার নিচ্ছে না, রিস্কটা কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে ওই যে মুহূর্তে ওটাকে শিপমেন্ট পোর্ট অব্দি এনে দেওয়া হলো সেখান থেকে ওই রিস্কটা তারপর থেকে বাইরের ওয়্যারহাউস অব্দি যাওয়া পর্যন্ত রিস্কটা চলে যাচ্ছে বাইরের কাছে, কিন্তু জাহাজটা অ্যারেঞ্জ করছে এবং জাহাজের সমস্ত কস্ট অ্যান্ড ফ্রেট অ্যারেঞ্জ করে দিচ্ছে সেলার। ওকে, নেক্সট আমরা দেখব কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট CFR. আন্ডার CIF কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট হচ্ছে CIF. So under CIF the risk transfers from seller to buyer as the goods pass the ship's rail at the port of shipment. In CIF, the seller must pay the cost and freight necessary to bring the goods to the named port of destination, and the seller also has to arrange insurance against the buyer's risk of loss or damage to the goods during the carriage. তাহলে CIF এও কিন্তু সেলারের রেসপন্সিবিলিটি ততটুকুই থাকছে যতটুকু FOB তে থাকছে। ওই গুডসটাকে শিপমেন্ট পোর্টে জাহাজে তোলার জন্য যেখানে সমস্ত গুডস জড়ো করা হচ্ছে সেখানে অবধি এনে দেওয়া পর্যন্ত যদি কোনো রিস্ক হয় তাহলে সেটা বায়ার করবে, তাহলে সেটা বিয়ার করবে কে? সেলার। কিন্তু এখানে জাহাজের অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া, জাহাজের সমস্ত কস্ট অ্যান্ড ফ্রেট অ্যারেঞ্জ করা এবং তার সাথে সাথে ইন্স্যুরেন্স, গুডসটা যে জাহাজ যে তোলা হবে এবং সেখান থেকে যে বাইরের ডেস্টিনেশন পোর্ট অব্দি যে যাবে সেক্ষেত্রে যদি কোনো লস হয় তাহলে সেই লসের জন্য ইন্স্যুরেন্সটাও অ্যারেঞ্জ করে দেবে হচ্ছে সেলার। তাহলে এখানে সেলার কি কি অ্যারেঞ্জ করে দিচ্ছে? জাহাজের কস্ট অ্যান্ড ফ্রেট অ্যারেঞ্জ করছে এবং তার সাথে সাথে ইন্স্যুরেন্সও অ্যারেঞ্জ করে দিচ্ছে, কিন্তু রিস্কটা কার থাকছে? জাহাজে ওটার থেকে আর ডেস্টিনেশন পোর্ট অব্দি রিস্কটা থাকছে হচ্ছে বাইরের। ওকে, নেক্সট হচ্ছে ডেলিভার্ড টু ডিউটি পেড DDP। এটা কি বলছে?
DDP, under DDP, the seller is advised to take insurance on warehouse to warehouse basis, but it is not compulsory. Buyer will not take insurance as he does not have any insurable interest during the transit of goods. বেসিক্যালি এই ডিডিপিটা হলো এক্স ওয়ার্কস, যেটা আমরা ফার্স্টে পড়েছিলাম তার ঠিক উল্টো। এক্স ওয়ার্কসে কি হয়, সেলারের ওয়্যারহাউস থেকে আর বায়ারের ওয়্যারহাউস অবধি নিয়ে যাওয়া পুরোটাই বায়ারের রেসপন্সিবিলিটি, সেখানে সেলারের কোনো রকম রিস্ক থাকছে না, সুতরাং সেলারের ইন্স্যুরেন্স করার কোনো দরকার থাকে না এক্স ওয়ার্কসের ক্ষেত্রে। ঠিক সেরকম ডিডিপির ক্ষেত্রে পুরো রেসপন্সিবিলিটাই থাকছে সেলারের, মানে সেলারকে তার নিজের ওয়্যারহাউস থেকে বায়ারের ওয়্যারহাউস অবধি কার্গোটা পৌঁছে দিতে হবে, এবং সেই পুরো জার্নিটার জন্য যা যা করণীয়, যা যা রিস্ক, যা যা রেসপন্সিবিলিটি সবকিছুই থাকছে সেলারের। বায়ারের এখানে কোনো ইন্স্যুরেন্স করার প্রয়োজন নেই, কারণ তার কোনো রিস্ক নেই, পুরো রিস্কটাই সেলারের থাকছে। নেক্সট আমরা পড়বো ডেলিভার্ড অ্যাট প্লেস, ডিএপি। কি বলছে, সেলার ডেলিভার্স দ্য গুডস অ্যাট দ্য নেমড প্লেস মেনশন বাই দ্য বায়ার, risk transferred to buyer once the goods are ready for unload at the named place। তাহলে ডিএপির ক্ষেত্রে কি হচ্ছে, ডিএপির ক্ষেত্রে হচ্ছে যে সেলার যেখানে বলে দিচ্ছে, সেলারের মেনশন যে প্লেস, সেই প্লেস অবধি গুডসটাকে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে বায়ার সেলারের, ওকে। এবং আনলোডিংটা কিন্তু সেলারের এখানে দায়িত্ব নয়, আনলোডিং এর জন্য সে গুডসটাকে সেলার বায়ার যেখানে বলেছে সেখানে অবধি নিয়ে আসছে, কিন্তু তারপর সেটাকে আনলোডিং করা এবং আনলোডিং করার পর সেই গুডসটাকে বায়ারের ওয়্যারহাউস অবধি নিয়ে যাওয়ার রেসপন্সিবিলিটি হচ্ছে বায়ার। সুতরাং সেই অনুযায়ী তার যতটুকু রিস্ক রয়েছে সেই রিস্কটার জন্য বায়ার ইন্স্যুরেন্স করবে, এবং সেলারের যতটা রেসপন্সিবিলিটি সেখানে যা রিস্ক হতে পারে তার জন্য সেলার ইন্স্যুরেন্সটাকে নেবে। নেক্সট হচ্ছে ডেলিভারি অ্যাট টার্মিনাল, ডিএটি। The seller is responsible to deliver goods including unloading at the agreed port or terminal। তাহলে এটা ঠিক ডিএপির মতনই, কিন্তু এখানে এক্সট্রা কি হচ্ছে, এখানে হচ্ছে আনলোডিং করাটাও কিন্তু সেলারের রেসপন্সিবিলিটি। তাহলে সেলারের ওয়্যারহাউস থেকে কার্গোকে বায়ারের নেমড পোর্ট অবধি নিয়ে আসা, মেনশন পোর্ট অবধি নিয়ে আসা, এবং সেখানে নিয়ে এসে সেটাকে আনলোডিং করা, এবং এই পুরো জার্নিতে যা যা কস্ট হচ্ছে, যা যা ফর্মালিটিস হচ্ছে, ডিউটি, এক্সপোর্ট ফর্মালিটিস, ইম্পোর্ট ফর্মালিটিস যা যা হচ্ছে সেগুলো সবই দিয়ে দিচ্ছে, প্লাস আনলোডিং এরও যা যা কস্টিং হচ্ছে, যা যা রেসপন্সিবিলিটি সেগুলো সব নিচ্ছে হচ্ছে সেলার। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই ডেলিভার্ড অ্যাট প্লেস অ্যান্ড ডেলিভারি অ্যাট টার্মিনাল, এই দুটো ইনকোটার্মসের কথা মেনশন আছে ইনকোটার্মস 2010 সেটে, ওকে। তো আজকে আমরা শেষ করলাম চ্যাপ্টার 3। এর পরের ভিডিওতে আমরা পড়বো চ্যাপ্টার 4 অফ মেরিন ইন্স্যুরেন্স IC 67। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।